আসসালামু আলাইকুম, স্বাগত বৈশাখী সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজনীতির নামে সহিংসতা ও জনগণকে অবরুদ্ধ করার কর্মসূচি বন্ধ করুন, রুখে দাঁড়াও বাংলাদেশের মানববন্ধনে বিশিষ্টজনদের আহ্বান। লাগাতার অবরোধে চলছে লাগাতার সহিংসতা, রাজশাহীতে বাসে পেট্রোল বোমায় দগ্ধ এক নারী, রংপুরে দগ্ধ আর একজনের মৃত্যু। পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বিএনপি জোট, বলছে আওয়ামী লীগ, আলোচনার দাবি আবারও নাকচ। বাংলাদেশি কর্মীদের উপর আস্থা মালয়েশিয়ার ব্যবসায়ীদের, রিক্রুটিং এজেন্সির প্রতারণায় দুর্বিষহ জীবন অনেকের। এবং ঢাকা নারায়ণগঞ্জ রেল লাইন ডুয়েল গেজ হচ্ছে, একনেকে প্রকল্প অনুমোদন, ব্যয় হবে ৩৭৮ কোটি টাকা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজনীতির নামে সহিংস আন্দোলন ও মানুষ হত্যা বন্ধ করতে বিএনপি জোটের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেন, গণতান্ত্রিক দাবি আদায়ের কৌশল কখনোই সন্ত্রাসী তৎপরতা হতে পারে না। বাংলাদেশ রুখে দাঁড়াও সংগঠনের উদ্যোগে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তারা এসব বলেন। একই সাথে বোমাবাজ ও সন্ত্রাসীদের প্রতিরোধে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আরো জানাচ্ছেন শাহনাজ পারভিন। সন্ত্রাসের বিরুদ্ধে আহ্বান করা এ মানববন্ধনে অংশ নেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট নাগরিকেরা। তারা বলেন, সন্ত্রাস কখনো গণতান্ত্রিক রাজনীতির হাতিয়ার হতে পারে না। বিরোধী দলের নেত্রী নতুন করে আবার অবরোধ চলার ডাক দিয়েছেন। তার কাছে আমার বিনীত প্রশ্ন, এই অবরোধ কার বিরুদ্ধে? যারা পেশাগত কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চাই, কাজ করতে চাই। গণ নির্যাতন গণ আন্দোলনের পথ নয়। আমরা চাই আমাদের স্বাভাবিক জীবনযাত্রা যেন অব্যাহত থাকে, আমরা যখন শান্তিপূর্ণভাবে নিজের কাজ করতে পারি। সন্ত্রাসের রাজনীতি দেশের অর্থনীতিকেও পঙ্গু করে দিচ্ছে বলে মত দেন বক্তারা। এজন্য আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান তারা। নিরীহ মানুষ আজকে চিৎকার করে আর্তনাদ করে বলছে যে এই সহিংসতা যেন বন্ধ হয়। মুক্তিযুদ্ধের বাংলাদেশে এই সংস্কৃতি চলতে দেওয়া যায় না। রাজনৈতিক অপশক্তি দমন ও মানবতা বর্জিত কর্মকাণ্ড বন্ধে রাজপথে গণঐক্যেরও আহ্বান জানান তারা। আর্তনাদে মারা যাচ্ছে সাধারণ মানুষ, কলেজের ছাত্র, স্কুলের ছাত্র। আজকে একটি পত্রিকায় দেখলাম 2টি কিশোর চোখ হারিয়ে ফেলেছে। এর দায়িত্ব কে নেবে? যখন রাজনীতি থেকে মানবিকতা হারিয়ে যায়, সেই রাজনীতিকে আর রাজনীতি বলা যায় না। এই সুযোগ নিয়ে যদি কোনো অপরাজনীতি কিংবা অসাংবিধানিক পক্ষ ভেতরে প্রবেশ করে, তার দায়িত্ব কিন্তু আজকে যারা অবরোধের আহ্বান জানাচ্ছেন কিংবা আজকে সরকার যারা পরিচালনা করছেন, তাদের উভয়কেই নিতে হবে। সন্ত্রাসবাদীদের অপতৎপরতা বন্ধ করে জনগণের গণতান্ত্রিক সব অধিকার ফিরিয়ে দিতে সরকার ও বিরোধী জোটকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা। সম্পদ রক্ষা করবার দায়িত্ব সরকারের। শাহনাজ পারভিন, বৈশাখী নিউজ, ঢাকা। বিএনপি জামায়াত জোটের লাগাতার অবরোধে চলছে লাগাতার সহিংসতা। অবরোধের 15তম দিনে রাজশাহীতে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমায় দগ্ধ হন এক নারী, আহত হন আরো 8 জন। রংপুরে বাসে পেট্রোল বোমায় আগুনে ঝলসে যাওয়া আরো এক নারী আজ মারা গেছেন। ফেনীর বিসিক এলাকায় রাস্তায় কাঁটা তার ফেলে গাড়ি থামিয়ে মালবাহী ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে মাহবুদ আজমির রিপোর্ট। খালেদা জিয়ার অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই পেট্রোল বোমার আগুনে পুড়ল আরো এক নারী। রাজশাহী মহানগরীর রেশম ভবন এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছোড়ে অবরোধ সমর্থকরা। এতে আম্বিয়া বেগম নামে এক নারী দগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হন বাসের আরো 8 যাত্রী। ফেনীর বিসিক এলাকায় রাস্তায় কাঁটাতার ফেলে গাড়ি থামিয়ে 2টি মালবাহী ট্রাকে আগুন দেয় পিকেটাররা। ভাঙচুর করা হয় আরো 20টি গাড়ি। লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড এলাকায় ঝটিকা মিছিল থেকে একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে শিবির কর্মীরা। নারায়ণগঞ্জের বন্দরে বিক্ষোভ মিছিল শেষে সড়কে অবস্থান নিয়ে 1 ঘন্টা অবরোধ করে রাখে বিএনপির নেতাকর্মীরা। ঝিনাইদহে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করে 20 দলীয় জোটের কর্মীরা। এদিকে বিএনপি জোটের অনির্দিষ্টকালের অবরোধের সাথে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ সহ দেশের 17 জেলায় চলছে হরতাল। তবে হরতালে কোথাও জোট কর্মীদের তৎপরতা চোখে পড়েনি।
অবরোধ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে সড়ক মহাসড়কে বাড়ছে দূরপাল্লার যান চলাচল। বিভিন্ন জেলা থেকে পুলিশ, র্যাব ও বিজিবির পাহারায় চলছে পণ্যবাহী ট্রাক ও বাস। সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ১২ ঘন্টায় বিভিন্ন মহাসড়কে ৫০,৬৭৭টি বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাঙ্ক লরি গন্তব্যে চলাচল করেছে। এছাড়া রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নাশকতা মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ। রাজধানীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি নিহত হয়েছেন। সোমবার রাত ৩:১৫টার দিকে খিলগাঁও জোড়াপুকুর মাঠে বন্দুকযুদ্ধ হয়। পুলিশের দাবি, রাতে জোড়াপুকুর বালুর মাঠের সামনে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি চলার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে জনি গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। তার লাশ মর্গে রয়েছে। সারা দেশে সর্বাত্মক অবরোধের ডাক দিলেও বিএনপি জামায়াতের শীর্ষ নেতাদের ব্যবসা বাণিজ্য চলছে ঠিক মতোই। গণপরিবহন বা পণ্য পরিবহনে পেট্রোল বোমা হামলা, অগ্নিসংযোগ বা ভাঙচুর হলেও কৌশলে পুরোদমে চলছে বিএনপি নেতাদের মালিকানাধীন বাস, ট্রাক। জ্বালা পোড়াওয়ের একটু আঁচ লাগেনি জামায়াতের কোনো প্রতিষ্ঠানে। কামরান করিমের রিপোর্ট। চলমান লাগাতার অবরোধে এভাবেই নিরীহ মানুষের ওপর হামলে পড়েছে দুর্বৃত্তরা। গণপরিবহনে ছুড়ে মারছে পেট্রোল বোমা, জ্বালিয়ে দিচ্ছে পণ্যবাহী ট্রাক। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও এমন নাশকতার খবর আসছে গণমাধ্যমে। অবরোধে পেট্রোল বোমা ও সংঘর্ষে এ পর্যন্ত মারা গেছে ২৭ জন। এমন সহিংস পরিস্থিতিতে পরিবহন ব্যবস্থা প্রায় ভেঙে পড়লেও নিজেদের পরিবহন রাস্তায় নামিয়েছেন বিএনপি নেতারা। অবরোধেও বিএনপির শীর্ষ নেতা কফিল উদ্দিনের মালিকানাধীন হানিফ পরিবহনের বাস চলছে চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা ও বরিশাল রুটে। কৌশলে ঢাকা থেকে তারা গাড়ি ছাড়ছেন বলে জানান হানিফ এন্টারপ্রাইজের ম্যানেজার। শুধু রাতে, দিনে তো যাচ্ছে না, রাত করে কিছু কিছু গাড়ি আমরা ছাড়তেছি। সেটা মনে করেন যে সমস্ত রাস্তাঘাটের পরিস্থিতি দেখে জেনে শুনে এইভাবে গাড়িগুলো চলাচল। ব্যবসার সঙ্গে বিএনপি সমঝোতার কোনো এটা প্রশ্ন আসে না, কারণ এটা যেহেতু মনে করেন যে একটা পরিবহন সেবামূলক প্রতিষ্ঠান। গাবতলী শাহানা সিএনজি রিফুয়েলিং স্টেশনের মালিক বিএনপি নেতা সাবেক সাংসদ সিরাজুল ইসলামের ব্যবসাও অবরোধে জমজমাট। অবরোধ ডাকলে ওনার ব্যবসার তো কোনো ক্ষতি হচ্ছে না? না, সেটা তো খোলাই রয়েছে। মিরপুর ১০ নম্বরে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের এই প্রতিষ্ঠান অবরোধ কিংবা হরতাল কখনোই বন্ধ থাকে না। সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসাল মামুনের অ্যাপেলন গ্রুপের এই পোশাক কারখানাও চলছে স্বাভাবিক কার্যক্রম। হরতাল অবরোধ ডাক দিলে গেব সাধারণ পাবলিকেরই সমস্যা, আর কোনো সমস্যা তো দেখি না। মালিক কে? হ্যাঁ, রিয়াজউদ্দিন আল মামুন। প্রতিষ্ঠান খুব খোলা আছে, কিন্তু ব্যবসা তো বিজনেস সেভাবে হচ্ছে না। জোটের অন্যতম শরিক জামাত নেতারা দিব্যি চালিয়ে যাচ্ছেন যার যার ব্যবসা। ইসলামী ব্যাংক এবং ইবনে সিনা হাসপাতালে নেই অবরোধের কোনো প্রভাব। একই চিত্র ঢাকার বাইরেও। জনজীবন অচল করে দেওয়ার মতো কর্মসূচি দিয়ে নিজেদের ব্যবসা বাণিজ্য সচল রাখার দ্বিমুখী ও সহিংস রাজনীতি থেকে বিএনপি জামাত বেরিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। কামরান করিম, বৈশাখী নিউজ, ঢাকা। চিকিৎসাধীন অবস্থায় পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। রংপুরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ মনোয়ারা ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। এ নিয়ে অবরোধ সহিংসতায় সারা দেশে মৃতের সংখ্যা ২৮-এ দাঁড়ালো। এদিকে চিকিৎসাধীন দগ্ধ রোগীদের দেখতে প্রথমবারের মতো ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান। এছাড়া সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী আহতদের দেখতে যান। মাহবুবুর রহমান জানান, যারা পেট্রোল বোমা হামলা করছে তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা দুর্বৃত্ত। দেশের স্থিতিশীলতা নষ্ট করতে বিএনপি জোট পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। সকালে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার বক্তব্যের জবাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, এটা কোনো রাজনৈতিক সংকট নয়। তিনি বলেন, তথাকথিত অবরোধ কর্মসূচিতে জনগণের সাড়া না পেয়ে খালেদা জিয়া জাতিকে বিভ্রান্ত করতে মিথ্যাচার করছেন। তাদের সাথে কোনো আলোচনা নয় বলেও জানান তিনি। দেশের পরিস্থিতি অস্বাভাবিক কিছু নয়। দেশের মধ্যে এখন একটা গোষ্ঠী দেশকে অকার্যকর করার জন্য, আজকে জঙ্গিবাদের উত্থান ঘটানোর জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশকে ব্যর্থে পরিণত করার জন্য পরিকল্পিতভাবে কিছু নাশকতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। আমরা আশা করি যে এই ব্যাপারে যেটুকু এখন শঙ্কা আছে এটা আর থাকবে না।
আগামী 2 ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষার সময় বিএনপি অবরোধ কর্মসূচি প্রত্যাহার না করলে প্রশাসন আরও কঠোর অবস্থানে যাবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জনগণের যান মাল ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিতে সরকারের কঠোর পদক্ষেপ নেবে বলেও জানান মন্ত্রী। প্রয়োজনে খালেদা জিয়াকে গ্রেপ্তারের আভাসও দিয়েছেন তিনি। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, সহিংসতা ও নাশকতা বন্ধ না করলে বিএনপির সাথে কোনো সংলাপ হবে না। তিনি বলেন, খালেদা জিয়া অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে গণতন্ত্রকে আবার ধ্বংস করলেন। বেগম জিয়া তারেক রহমান বিগত কয়েক বছর ধরেই সন্ত্রাস, নাশকতা, অন্তর্ঘাত, সহিংসতার রাজনীতি অব্যাহত রেখেছে। বেগম খালেদা জিয়ার কাছ থেকে নাশকতা, অন্তর্ঘাত বন্ধের গ্যারান্টি আদায় করার পরেই আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন, আর তা যদি না করেন তাহলে আমরা বলবো যে নাশকতা, অন্তর্ঘাত এবং জঙ্গিবাদী তৎপরতাকে এবং গণতন্ত্রকে এক পাল্লায় মাপছেন। সুলভে সবচেয়ে কর্মোদ্যমী বাংলাদেশি শ্রমিকের উপরই বেশি আস্থা মালয়েশিয়ার ব্যবসায়ীদের, কিন্তু রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতারণায় অনেক সময় প্রবাসে দুর্বিষহ সময় পার করতে হয় তাদের। তাই সম্প্রতি সরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানোর যে চুক্তি হয়েছে তা দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন শ্রমিকরা। একই সাথে বৈধ পথে জনশক্তি রপ্তানির উপর জোর দিয়েছে সরকার। মালয়েশিয়া থেকে ফিরে এমজেড ফেরদৌসের রিপোর্ট, ছবি তুলেছেন এম কে রাহুল। রোববার সাপ্তাহিক ছুটি, তাই কুয়ালালামপুরের কোতারায় যেন বাঙালির মিলন মেলা। কেউ প্রিয়জনের খোঁজ নিতে, কেউ রেমিটেন্স পাঠাতে, কেউ বা আড্ডা দিতে। খেটে খাওয়া এসব মানুষের যাপিত জীবন নিয়ে যে যাই বলুক, তারা ভালোই আছেন। এই দেশে আমরা যদি কাজ করি, এর ন্যায্য মজুরি পাওয়া যায়, আমাদের কোনো সমস্যা নাই, আমরা ভালো আছি এবং কাজ ভালোই করতে পারছি। খুব একটা উচ্চাসা নেই, চাহিদাও কম, তাই মালিকদেরও পছন্দ। স্থানীয় উদ্যোক্তাদের সাথে কথা বলে জানা গেল, একমাত্র বাংলাদেশি শ্রমিকেরাই 10 থেকে 12 ঘন্টা হাসি মুখে কাজ করেন মালিকের চাহিদা বুঝে। যে বাঙালির এত সুনাম এবং মালয়েশিয়ার প্রতিটা কোম্পানি চায় যে বাঙালি শ্রমিক তার কোম্পানিতে সে কাজ করুক। G2G'র মাধ্যমে যদি বাংলাদেশ সরকার যদি আপনার প্রাইভেট সেক্টরে একটা সুযোগ দিত, মালয়েশিয়া যে লেবার শর্টেজ আছে সেটা পূরণ করা সম্ভব হতো। কম মূল্যের বাংলাদেশি শ্রমবাজারের কারণে প্রতিটি স্থাপনার কাজে টেন্ডারে প্রথমেই রাখা হয় বাংলাদেশি শ্রমিকদের। কিন্তু রিক্রুটিং এজেন্সিগুলোর অতিরিক্ত অর্থ আদায় আর প্রতারণায় অনেক সময়ই কর্মজীবীদের দুর্দশার সীমা থাকে না। সার্ভিস বিষয়ে এসেছিলাম, কিন্তু আমাদের দেশের একটা রেস্টুরেন্টে 600 টাকা বেতনে। 2 বছর আগে নামমাত্র খরচে সরকারি ব্যবস্থাপনায় বছরে 1 লাখ কর্মী মালয়েশিয়ায় পাঠানোর ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু প্রথম 19 মাসে মাত্র 5340 কর্মীকে পাঠানোর পরপরই প্রক্রিয়া মুখ থুবড়ে পড়ে। ফের বেড়ে যায় অবৈধ যাত্রা। তা ঠেকাতে আবারও উদ্যোগী হয় সরকার। এই যে মার্কেটিংটা যেটা আমার প্রাইভেট সেক্টর করতো, এটা আমাদের করতে হবে। এজন্য মালয়েশিয়ান গভর্নমেন্ট, বাংলাদেশ হাই কমিশন, এখানে আমরা বলছি যৌথভাবে স্টেটে যেতে হবে। ওইখানে এমপ্লয়ার যারা আছে বিভিন্ন সেক্টরে, ওদের সাথে আমাদের বসতে হবে, বসে এটার সুবিধা অসুবিধাগুলি বলতে হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, G2G অর্থাৎ দুদেশেই সরকারি মাধ্যমে শ্রমিক পাঠানোর পদ্ধতিতে গতি ফিরলে সাগর পথে অবৈধ যাত্রা কমবে। শুধু বাগান বা কৃষি খাতে নয়, অন্যান্য খাতেও সরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানোর যে প্রক্রিয়া চলছে তা আলোর মুখ দেখলে ব্যক্তিগতভাবে শ্রমিকরা যেমন লাভবান হবেন, তেমনি এর সুফল পাবে দেশের অর্থনীতি। বড় আকারে যদি আমাদের এটা পাঠাতে হয়, তাহলে হয়তো সরকারের যে সংস্থা প্রতিষ্ঠান আছে তাদের পক্ষে সবটা সামলানো সম্ভব না। সেখানে ব্যক্তি খাত এবং সরকারি খাতের মধ্যে একটা যোগাযোগ এবং সমন্বয় হয়তো আমাদেরকে সাহায্য করতে পারে। বিভিন্ন খাতে কর্মী পাঠানোর প্রক্রিয়া গতিশীল করতে সম্প্রতি মালয়েশিয়া সফর করে কয়েকটি চুক্তি সই করেন প্রধানমন্ত্রী। জানিয়ে প্রবাসী কর্মীদের চাওয়া ছিল আকাশ ছোঁয়া। চুক্তি যাই হোক, সরকারি পর্যায়ে কর্মী পাঠানোর বিষয়ে কতটা গতি এলো বাস্তবে তা দেখতেই পথ চেয়ে আছেন তারা। এমজেড ফেরদৌস, বৈশাখী নিউজ। ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে মিটার গেজ লাইনের পাশাপাশি 21.5 কিলোমিটার দীর্ঘ ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 378 কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে 129 কোটি টাকা, আর খরচের বাকি অর্থ 249 কোটি টাকা জাপান সরকার অনুমোদন হিসেবে দেবে। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আহমা মুস্তফা কামাল বলেন, নারায়ণগঞ্জ শহর অত্যন্ত জনবহুল, কিন্তু যানজটের জন্য সবসময় মূল্যবান শ্রমঘণ্টা নষ্ট করছে।
2017 সালের মধ্যে এ প্রকল্প শেষ করা যাবে বলেও আশাবাদ জানান মন্ত্রী। এখানে আমাদের ট্রেন সময়মতো আসবে, সময়মতো যাবে, নির্ভরযোগ্যতা বাড়ানো হবে এবং এটার সার্ভিসটাও ইমপ্রুভ করবে এবং এজ এ রেজাল্ট আমি মনে করি যে ঢাকা শহরের সাথে আমাদের ঢাকায় যে এখন যে সমস্যা যেটি আছে জনবহুল ঢাকা, চাপটা কমে যাবে। সংবাদে এবার বিরতি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান বিশ্বজুড়ে প্রশংসিত। ঢাকায় জাতিসংঘের উচ্চ পর্যায়ের এশিয়া অঞ্চলের স্বতন্ত্র প্যানেল পরামর্শক সভার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এতে সভাপতিত্ব করেন তিমুরের শান্তিকর্মী নোবেল পুরস্কার জয়ী রামোস হোর্তা। বিস্তারিত দীপু সারোয়ারের রিপোর্টে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের উচ্চ পর্যায়ের স্বতন্ত্র প্যানেলের দুদিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সময় শান্তিরক্ষী মিশনে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, শান্তিরক্ষী মিশনের 40% সেনাই যাচ্ছে এ অঞ্চল থেকে। একইভাবে এ অঞ্চলের 33% পুলিশ শান্তিরক্ষার দায়িত্ব পালন করছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। Most Asian countries অবৈধ দখলদারিত্ব ও উপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করে অনেক এশিয়ান দেশ যুদ্ধবিধ্বস্ত অবস্থা থেকে নিজেদের নতুন করে দাঁড়াতে সমর্থ হয়েছে। জাতিসংঘের শান্তি মিশনে বছরের পর বছর ধরে এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য এসব দেশ তাদের একটা শক্ত অবস্থান গড়ে তুলতে পেরেছে। অতি ঝুঁকিপূর্ণ মিশনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ও শান্তিরক্ষী পাঠানোই কখনোই পিছপা হয়নি। ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গল্ফ ক্লাবে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিমুরের শান্তিকর্মী, শান্তিতে নোবেল জয়ী জোসে রামোস হোর্তা বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের সেনাদের প্রশংসা করেন। এতে বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, চীন, ফিজি সহ 15টি দেশ অংশ নিচ্ছে। দীপু সারোয়ার, বৈশাখী নিউজ, ঢাকা। শীতের তীব্রতায় কাবু উত্তরাঞ্চলের মানুষ। রাজশাহীতে সর্বনিম্ন 6.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিনভর কুয়াশায় ঢাকা থাকছে উত্তর জনপদ, সেই সাথে বইছে হিমেল বাতাস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন পিন্টু হাজং। মাঘের শীত জেঁকে বসেছে সারা দেশে। আকাশ মেঘলা, কুয়াশায় ঢাকা উত্তরের জনপদ, বইছে ঠান্ডা বাতাস। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাঞ্চলের দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। ব্যবসা নিয়ে আইসি গরিব মানুষ, কিন্তু শীতের জন্য বেরোইতে পারতাছি না। ঠান্ডা কখনো হয় কিছু বাইরে থেকে বেরোয় কঠিন। শীতটা একবারে খুবই মনে হচ্ছে হাড়ের ভিতরে ঢুকে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে দেশে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। অবস্থা আরো দুদিন চলতে পারে। ঢাকায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.4 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে 14 ডিগ্রি সেলসিয়াস, সিলেটে 14.4 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে 8 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে 6.7 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় 12 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল বিভাগে 12.5 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর শীতের কারণে ছত্রাক ও মরক ধরেছে আলু সহ বিভিন্ন ফসলে। এতে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। শীতের কারণে আলু টালু সব জ্বলে যাচ্ছে, ওষুধও কাজ করতেছে না। আমরা কৃষকগুলো খুব টেনশনে ভোগ করতেছি। শিশুদের মধ্যে দেখা দিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগ। প্রচন্ড শীত এবং ঠান্ডার কারণে আমার ডায়রিয়া। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে শহীদ আসাদ দিবস। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেট সংলগ্ন শহীদ আসাদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠন। দিনটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে আসাদ পরিষদ। গণতন্ত্রের জন্য আইয়ুব বিরোধী সংগ্রামের নেতৃত্ব দিতে গিয়ে 1969 সালের এই দিনে পুলিশের গুলিতে শহীদ হন আমানুল্লাহ মোহাম্মদ আসাদ। আন্তর্জাতিক সংবাদ। সন্ত্রাস মোকাবেলায় আরব দেশগুলোর সাথে আরো ঐক্যবদ্ধভাবে কাজ করতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। ব্রাসেলসে অনুষ্ঠিত এই বৈঠকে সিদ্ধান্তে পৌঁছায় ইউএর পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেডরিকা মোগরিনি জানান, সন্ত্রাসী হুমকি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, তাই সবাইকে এক হয়ে তা মোকাবেলা করতে হবে। এছাড়া ইউরোপে ও ইউরোপের বাইরে আরবি ভাষাভাষী মানুষদের সাথে যোগাযোগ বৃদ্ধির বিষয়টিও গুরুত্বের সাথে উঠে আসে বৈঠকে। গত সপ্তাহে ফ্রান্সের একটি পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার পর এটি ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ পর্যায়ের প্রথম বৈঠক।
ইয়েমেনের রাজধানী সানায় প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করে রেখেছে শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুথি। বাসভবনের আশপাশের সড়কগুলোতে সেনাবাহিনীর সাথে বিদ্রোহীদের ব্যাপক সংঘর্ষ চলছে বলে জানিয়েছে আল জাজিরা। ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী খালিদ বেহা বাসভবনে আছেন। ঘেরাওয়ের কয়েক ঘন্টা আগে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা চালায় বন্দুকধারীরা। সে সময় তিনি নিরাপদে সরে যেতে সক্ষম হন। এবার খেলার খবর। সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 4 উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড। স্যাক্সটন ওভাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে লঙ্কানরা। শুরুতেই ওপেনার দিমুথ করুণারত্নেকে হারিয়ে হোঁচট খেলেও তা কাটিয়ে ওঠেন তিলকরত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারা। এছাড়া মাহেলা জয়বর্ধনে করেন সর্বোচ্চ 94 রান। 273 রানে অল আউট হয় সফরকারীরা। সাউদি তুলে নেন 3 উইকেট। জবাবে নিউজিল্যান্ডের শুরুটা ভালো হলেও স্কোরবোর্ডে 63 রান যোগ হতেই বিদায় নেন 3 ব্যাটসম্যান। তবে কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে ভর করে 48 ওভার 1 বলে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। 6 উইকেটে 280 রান করেন তারা। এই জয়ে সিরিজে 2-1 এগিয়ে গেল নিউজিল্যান্ড। ব্রিসবেনে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লড়ছে ভারত ও ইংল্যান্ড। ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়েছে ভারত। দলের 1 রানেই বিদায় নিয়েছেন ওপেনার শিখর ধাওয়ান। এরপর ইংলিশ বোলারদের দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে ভারতের। 39 ওভার 3 বলে 153 রানে গুটিয়ে যায় ধোনিদের ইনিংস। স্টুয়ার্ট বিনি করেন সর্বোচ্চ 44 রান। এছাড়া অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি 34 রান করেন। জবাবে ইংল্যান্ড শুরু করেছে ভালোই। শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ 1 উইকেটে 115 রান। দুদলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। আফ্রিকান নেশনস কাপ ফুটবলে জয় পেয়েছে আলজেরিয়া ও সেনেগাল। গিনির মমঙ্গো স্টেডিয়ামে সেনেগাল 2-1 গোলে হারিয়েছে ঘানাকে। যদিও 14 মিনিটে অ্যান্ড্রু আইউর গোলে ঘানা এগিয়ে যায়। স্ট্রাইকারদের ব্যর্থতায় প্রথমার্ধে কোনো দলই আর গোলের দেখা পায়নি। 58 মিনিটে দিউফের গোলে ম্যাচে ফেরে সেনেগাল। ম্যাচের শেষ দিকে গোল পেলে নাটকীয় জয় নিয়ে সেনেগাল মাঠ ছাড়ে। একই স্টেডিয়ামে আর এক ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 3-1 গোলে হারিয়েছে আলজেরিয়া। প্রথমে গোল করে দক্ষিণ আফ্রিকা, পরে দক্ষিণ আফ্রিকার জালে 3 গোল দিয়ে আলজেরিয়া জয় পায়। সংবাদের একেবারে শেষ প্রান্তে আমরা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজনীতির নামে সহিংসতা ও জনগণকে অবরুদ্ধ করার কর্মসূচি বন্ধ করুন। রুখে দাঁড়াও বাংলাদেশের মানববন্ধনে বিশিষ্টজনদের আহ্বান। লাগাতার অবরোধে চলছে লাগাতার সহিংসতা। রাজশাহীতে বাসে পেট্রোল বোমায় দগ্ধ এক নারী। রংপুরে দগ্ধ আরও একজনের মৃত্যু। পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বিএনপি জোট, বলছে আওয়ামী লীগ। আলোচনার দাবি আবারও নাকচ। বাংলাদেশি কর্মীদের উপর আস্থা মালয়েশীয় ব্যবসায়ীদের। রিক্রুটিং এজেন্সির প্রতারণায় দুর্বিষহ জীবন অনেকের। ঢাকা নারায়ণগঞ্জ রেল লাইন ডুয়েল গেজ হচ্ছে। একনেকে প্রকল্প অনুমোদন। ব্যয় হবে 378 কোটি টাকা। শীতে কাবু উত্তরাঞ্চলের মানুষ। রাজশাহীতে সর্বনিম্ন 6.7 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে মাঝারি শৈত্যপ্রবাহ। এবং সন্ত্রাস মোকাবেলায় আরব দেশগুলোর সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন। ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে রেখেছে বিদ্রোহীরা। এখন এটুকুই। বিকেল 3টায় বৈশাখী অর্থ বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল। বৈশাখীর সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।